টিউশন থেকে বের হতে বড্ড দেরি হয়ে গেল। কী আর করা যাবে, কলেজের ফার্স্ট সেমিস্টারটাও কাছে আসছে, সেই কারণে স্যারও অনেকক্ষণ ধরে পড়াচ্ছেন। উফ, অনেকদের বাড়ি যেতে হবে, আবার নোটস নেওয়ার আছে। বাড়ি গিয়ে ব্যাগটা রেখেই অনেকদের বাড়ির জন্য বেরিয়ে পড়ব। ফোনে বলছিল ওর দাদা মানে মাসির ছেলে এসছে নাকি, আজকে গেলে তার সাথেও দেখা হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং মানুষ, পেশায় আর্কিওলজিস্ট, তাই তার কাছে অ্যাডভেঞ্চারের গল্পও রয়েছে অনেক। আজ গিয়ে দেখি কী গল্প শুনতে পাই। এসব ভাবতে ভাবতে বাড়ি পৌঁছোতে 10:35 বেজে গেল। ব্যাগটা রেখেই বেরিয়ে পড়লাম অনিকদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে দেখি অনিক আর অনিকের দাদা খাটের ওপর বসে গল্প করছে। আমি গিয়ে অনিকের দাদাকে জিজ্ঞেস করি, কী গো দাদা, কেমন আছো? আরে অর্পণ, তুই আয় আয়, কেমন আছিস বল, কত মাস পর তোর সাথে দেখা হলো রে। হ্যাঁ দাদা, ভালোই আছি। তুমি কেমন আছো? আর তোমার কাজকর্ম কেমন চলছে? এই এখন কিছুদিনের জন্য ছুটি আছে, 1 মাস পর আবার শ্রীলঙ্কা বেরোবো। শ্রীলঙ্কা আবার কি করতে গো? আরে ওখানে একটা গুহার মধ্যে এনসেন্ট স্ক্যাল্পচার পাওয়া গেছে, ওইগুলোরই কার্বন ডেটিং টেস্ট করে দেখতে হবে সেগুলো কত সময় আগেকার। তাও বাকি রিসার্চার অনুমান করছে এটা মনে হয় 7,000 বছর আগেকার হতে পারে। অনেক আমাদের কথার মাঝখানে হুট করে বলে ওঠে, 7,000 বছর পুরনো? মানে কি সেই রামায়ণ সময়কালের? হ্যাঁ একদম ঠিক ধরেছিস, হতে পারে এগুলো রামায়ণ সময়কালের। আমি তখন বলি, বাবা এইসব কাজে অনেক ঝুঁকি আছে বলো। হ্যাঁ সে আর বলতে। এই অনিক, তুই আর দাদা কি গল্প করছিলিস রে? আরে আমি দাদাকে বলছিলাম তার জীবনে ঘটে যাওয়া কোনো একটা ভুতুরে অভিজ্ঞতা শেয়ার করতে। তুইও বসে শোন না। কি ভূত? আবার ভূত টুত কেন ভাই? জানিস তো ভাই আমার ভূতে ভয় লাগে, তার উপর এত রাত্রে আবার বাড়ি যাব। আরে বলতে দে না ভাই, এত বড় হয়ে গেলি তাও তোর ভূতের ভয় গেল না? দাদা তুমি বলো তো। আরে হুট করে বললে এরমভাবে কি কোনো গল্প বলা যায় নাকি? তোমার জীবনে তো এত ভুতুরে অভিজ্ঞতা, কোনো একটা আমাদের সাথে শেয়ার করো না, তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস, কিন্তু তোদের কি গল্প শোনাই বলতো? ঠিক আছে, আজকে তোদের গল্প নয়, এটা ঘটনা শোনাবো। আমার কলেজ লাইফের কিছু বছর পরের একটি ঘটনা। আমি কোনোদিন এই দিনটাকে মনে করতে চাই না রে। আজও ভাবি এই দিনটা যদি আমার লাইফে নাই আসতো তো। এমন কি হয়েছিল রে তোর সাথে? বলছি শোন। কলেজে আমরা 4 বন্ধু ছিলাম, অভিজিৎ, কৌশিক, পবিত্র আর আমি। ওরাও সবাই আমায় নীল বলেই ডাকতো। কলেজ ছুটির পর প্রায় চায়ের দোকানে আড্ডা, টিউশনে একসাথে বাড়ি ফেরা, কলেজে বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া, কলেজের অ্যানুয়াল প্রোগ্রামের সেই আনন্দ হুল্লোড় আজও বড্ড মিস করি জানিস তো। মনে হয় সময়টাই যদি সেখানেই থেমে যেত কতই না ভালো হতো, কিন্তু সময়কে কেউ আর মাত দিতে পারে? ওই যে কথায় বলে না, সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। ও আরেকজনের কথা তোদের বলতেই ভুলে যাচ্ছিলাম, অনু। পুরো নাম অনুরাধা ব্যানার্জি। পড়াশোনায় যেমন মেধাবী, তেমনি ইন্ডিয়ান মাইথোলজির ওপর তার বিপুল জ্ঞান। আমার সাথে ওরও জিওগ্রাফি অনার্স ছিল। প্যারাসায়েন্স আর প্যারানর্মাল জিনিসের প্রতি তার বিশাল আগ্রহ ছিল। তাছাড়া এসবের প্রতি ওর অভিজ্ঞতার জ্ঞান দুটোই ছিল। সবথেকে বড় কথা, ওর পাল্লায় পড়ে আমারও এরকম অভিজ্ঞতা প্রচুর হয়েছে, অনেক কিছু শিখতেও পেরেছি তার থেকে। কলেজ টাইমে অনু আমায় একটা এনসেন্ট কয়েন গিফট করেছিল। আমিও সেই কয়েনটাকে দেখে চিনতে পারিনি আসলে সেটা কিসের কয়েন। ওকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে এই কয়েনটা কোন সময়ের? অনু বলেছিল সময় আসলে নাকি ঠিক জানতে পেরে যাব। কলেজ পাস করার পরে অনু প্যারাসায়েন্স নিয়ে পড়াশোনার জন্য লন্ডন চলে যায়। তারপর থেকে আজ পর্যন্ত আর অনুর সাথে দেখা হয়নি। 2-1বার মাত্র ফোনে কথা হয়েছিল, তখন কলেজ পাস করে প্রায় 2 বছর হয়ে গেছে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ খুব কম হয় বললেই চলে, যে যার মতো কাজ আর ফ্যামিলি নিয়ে ব্যস্ত। আমিও তখন একটা বেকারি শপে ডেলিভারি বয়ের কাজ করতাম, এই চাকরিটা তখনও পাইনি।
অনেকদিন পর বন্ধুরা মিলে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছিল। সেই ব্যাপারেই একদিন অভিজিৎদের বাড়ি মিটিং রাখা হয়েছিল। সেই দিন মিটিংয়ে ঠিক করা হলো আমরা শিলিগুড়ি নেবে সাইট সিন দেখতে দেখতে বাই রোড ডুয়ার্স যাব আর একটা রাত কোনো অফবিট প্লেসে কাটাবো। আমি কথার মাঝখানে অনেককে জিজ্ঞেস করে উঠলাম, এই অনেক, আমরা এরম ঘুরতে কবে যাবো রে? এখন চুপ করে গল্প শোন। দাদা বলো তো। আমাদের বেরোনোর দিন সকাল দিয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। ভাবলাম যাওয়াটাই হয়তো ক্যান্সেল হয়ে যাবে। বোকামি তো আমাদেরই, জুন মাসের এই বর্ষার সময় কেউ আর কি ডুয়ার্স প্ল্যান করে? এইসব ভাবতে ভাবতেই দিনটা কেটে গেল। সন্ধেবেলা বৃষ্টি পড়া প্রায় থেমেই এলো। ওয়েদারটা দেখেও মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। আমাদের ট্রেন ছিল রাত 11টায়। ঠিক টাইমে স্টেশনেও পৌঁছে গেলাম। ট্রেন যথারীতি ঠিক টাইমেই ছাড়ল। ফারাক্কার পর ট্রেন প্রায় 4 ঘন্টা লেট করে দিল। যেই ট্রেন পৌঁছানোর কথা ছিল সকাল 8টায়, সেই ট্রেন গিয়ে পৌঁছালো দুপুর 12টায়। ট্রাভেল এজেন্সি থেকে আগেই সব কিছু বুক করা ছিল, তাই গাড়ি নিয়ে সমস্যা হয়নি। কিন্তু সবার মাথায় তখন একই চিন্তা, আমরা 4 ঘন্টা লেট করে ফেলেছি, সবকটা অফবিট প্লেস আদৌ দেখতে পাবো? ড্রাইভার আমাদের বলল, চিন্তা করবেন না সাহেব, আপনাদের সব অফবিট প্লেস আমি সন্ধ্যে 6টার মধ্যে ঘুরিয়ে দেবো, সাথে কিছু একটু টাকা বাড়িয়ে দেবেন। আমরা কেউই আর সংকোচ করলাম না। লেট হবার পরেও সবকটা অফবিট প্লেস ঘুরতে পারবো, এটাই অনেক। সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। প্রথমে যাওয়া হলো শিলিগুড়ি থেকে 22 কিলোমিটার দূরে রোহিণী ওয়াটারফলসে। জায়গাটা সত্যিই কি অপূর্ব সুন্দর ছিল। চারদিকে পাহাড়ের ওপর ঝাউ গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর তার মাঝখান দিয়ে নেমে এসছে ঝর্ণার জল। ঝর্ণার জলের ছেটায় আকাশে একটা সুন্দর রামধনু তৈরি হয়েছে। সেখানকার ঠান্ডা হাওয়ায় কলকাতার গরমের অনুভূতি আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছিল। সব ক্লান্তি যেন একবারে উধাও, ভাষায় বর্ণনা করা যায় না রে সে। এরম জায়গা সত্যি শিলিগুড়িতে আছে? কখনো গেলে ঘুরে আসিস। তারপর মিরিক হয়ে আমরা গেলাম বাগডোগরা মার্কেটে। মার্কেট ঘুরতে ঘুরতেই সন্ধে গড়িয়ে এলো। কথা ছিল সেদিন রাতটা লাতাগুড়ি ট্রি হাউসে কাটাবো, তাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির রাস্তার জ্যাম কাটিয়ে হাইওয়েতে উঠতে উঠতেই বেজে গেল রাত 8টা। গাড়ি গ্রামের পাকা রাস্তা ধরে ভালোই জোরে ছুটছে। রাত 10টা তখন। লাতাগুড়ি পৌঁছতে এখনো লাগবে 2.5 ঘন্টা। ড্রাইভার বলল, সাহাব, রাতটা মনে হয় আজ এখানেই কোথাও কাটাতে হবে। এমনি তো পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি রাত নামে। ড্রাইভার একটা ছোট ধাবার কাছে গাড়ি দাঁড় করালো। সেখানকার লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম আমরা গাতিগারা গ্রামের সীমানায় দাঁড়িয়ে আছি। দোকানের ওপার থেকে শুরু হচ্ছে গাতিগারা গ্রাম। ড্রাইভার দোকানের লোকটাকে জিজ্ঞেস করলো, এখানে রাত কাটানোর মতো কোনো জায়গা আছে? রাত কাটানোর জন্য জায়গা খুঁজছেন? এখানে রাত কাটানোর কথা স্বপ্নেও ভাববেন না দাদা। যত তাড়াতাড়ি পারেন এই গ্রামের সীমানা থেকে দূরে সরে যান। গ্রামটা ভালো না। কৌশিক জিজ্ঞেস করলো, এই গ্রামে এমন কি আছে? আপনাদের ভালোর জন্যই বলছি, কথাটা বুঝুন। পবিত্র হঠাৎ করে বলে উঠল, সে তো বুঝতে পারছি, কিন্তু এটা তো বলুন, এই গ্রামে কি আছে যার জন্য আপনি আমাদের চলে যেতে বলছেন? আর এই গ্রামে এত অন্ধকার কেন? কেউ থাকে না এই গ্রামে? আর গ্রামে তো লাইট পোস্ট থাকা উচিত। আসার সময় 2টো গ্রামে লাইট দেখেছি, তার মানে তো সম্ভবত এখানেও লাইট থাকা উচিত।
এইসব জিনিস তখন আমাদের কাউরই সেরকম চোখে পড়েনি। পবিত্রই প্রথম এই জিনিসগুলোকে লক্ষ্য করে। যতই হোক, ডিটেকটিভের চোখকে কি আর ফাঁকি দেওয়া সম্ভব? কি দাদা বলুন, আপনি বুঝতে পারছেন না? এখানে থাকলে আপনাদের বিপদ। এই গ্রামে অপদেবতা আছে। আমি জিজ্ঞেস করি, কি অপদেবতা? বলতে এটা কি চাইছো? এই গ্রামে ভৌতা আছে। আমি তখন বলি, কি ভৌতা? সেটা আবার কি? ভূত তো শুনেছি, এবার ভৌতাটা আবার কি ভাই? যদি আজ রাতে এই গ্রাম থেকে না যান, তাহলে আপনাদের বড় বিপদ ঘটবে। আপনারা বুঝতে পারছেন না। পবিত্র তখন দোকানদারের উদ্দেশ্যে বলে, ওইসব ভয়টয় অন্য কাউকে দেখিও, আমাদেরকে এইসব দেখিয়ে লাভ নেই। যত সব সাপ। এত করে বলছে যখন, আমাদের চলে যাওয়া উচিত। যাওয়ার দরকার কি আছে? আমরা কি এসবে ভয় পাই নাকি? তোমার ভয় লাগলে তুমি চলে যাও, আমাদের সকালে নিতে এসো। না সাব, আপনাদের ছেড়ে আমি যেতে পারবো না। কৌশিক তখন বলে, থাকো তবে। পবিত্র তখন দোকানদারের উদ্দেশ্যে বলে, আচ্ছা বলছি, কোথায় পাবো তোমার এই ভৌতাকে? গ্রামের মধ্যে একটা পুরনো হাভেলি আছে, মানে জমিদার বাড়ি। বলে নাকি দেশ ভাগ হওয়ার আগে থেকেই নাকি বাড়িটা ওখানে রয়েছে। সরকার সেটাকে অনেকবার সারানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো বাড়ি সফল হয়ে ওঠেনি। রাতারাতি যন্ত্রপাতি উধাও হয়ে যেত। বাড়ি একদিনে যতই সারানো হতো না কেন, পরের দিন এসে দেখতো যেমনকে তেমন। কোনো মেরামতের কাজই নাকি সেখানে হয়। এইসব আশ্চর্য ঘটনা ঘটার পর থেকে বাংলোটার থেকে নজর সরিয়ে নেয় সরকার। কোনো মানুষজনই সেই দিকে আর তাকায় না। গ্রামের কোনো লোক ওই মুখও হয় না। আর দাদা, এটা গ্রামের পিছন দিক, তাই জন্য অতটা অন্ধকার। এই দিক দিয়ে বাংলোটা দূরে নয়, কিছুটা এগিয়েই একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গলের পেছনেই রয়েছে সেই অদ্ভুতুরে বাড়ি। সামনে থাকবেন দাদা, ওই বাড়িটা নিজের মধ্যেই নিজে জ্যান্ত। কেউ ভিতরে গিয়ে আজ পর্যন্ত ফেরেনি। কিন্তু এরম আগে হয়েছে নাকি? কি দাদা, এই ঘরে ঢুকেছে কিন্তু কোনোদিন ফিরে আসেনি। লোকাল থানার মিসিং রিপোর্ট দেখলে বুঝতে পারবেন কত লোক গায়েব হয় রাতারাতি। ওই ভয় রাতে এই গ্রামে ঘরের বাইরে কেউ পা রাখে না। তাহলে আপনি এত রাতে দোকান খুলে কী করছেন? আমি ওই গ্রামের নই, আমি এই পাশের গ্রামে থাকি। ওই গ্রামের সীমানার বাইরে থাকলে কোনো ভয় নেই, কিন্তু একবার সীমানার ভিতরে ঢুকে গেলে আর কোনোদিন বেরোতে পারা যায় না। এইসব কথাবার্তা যখন পবিত্র আর দোকানদারের মধ্যে হচ্ছিল, তখন আমি, কৌশিক আর অভিজিৎ হাঁ করে তাকিয়েছিলাম, কারণ আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পবিত্র কেনই বা দোকানদারকে এত জেরা করছে? কি চায় সে? সে কি রাতে এখানে থাকার প্ল্যান করছে? পবিত্র, তুই কি রাতে এখানে থাকবি ভাবছিস? হ্যাঁ, তা না তো কি। ঘুরতে এসে একটু অ্যাডভেঞ্চার হলে ক্ষতি কোথায়? আর তোর তো এমনিতেও অ্যাডভেঞ্চারের শখ। তুই কি পাগল হলি? এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। অচেনা জায়গা, কোনো কিছু ক্ষতি হলে কে দেখবে? হ্যাঁ, ঘুরতে এসছি, চুপচাপ ঘুরে বাড়ি যাব। কোনো অ্যাডভেঞ্চারের দরকার নেই। সবাই চুপচাপ গাড়িতে বস। ড্রাইভার দাদা, যত তাড়াতাড়ি পারো এখান দিয়ে চলো। যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করে গুগল ম্যাপ অন করতেই সবাই চমকে গেলাম। আমাদের যাওয়ার পথ গাতিগাড়া গ্রামের ভেতর দিয়ে দেখাচ্ছে। ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ি এগোলো। আমরা প্রবেশ করলাম গাতিগাড়া গ্রামের মধ্যে। কিছুটা দূর এগোতেই গাড়ি হুট করে থেমে গেল। মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনেই কিছু সমস্যা হয়েছে, গাড়ি আর এগোতে পারবে না সাব। সবাই চিন্তায় পড়লাম। এত রাত্রে অন্ধকার গ্রামে কাউকে সাহায্যের জন্যও তো পাবো না। পবিত্র তখন বলল, আমি তো আগেই বলেছিলাম রাতটা এখানে কাটানোই ভালো। এখনও বলছি, শোন, রাতটা বাংলোতে কাটিয়ে নিই, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করা যাবে। অভিজিৎ জিজ্ঞেস করলো, কোনো পুলিশ কেস হবে না তোরে? আরে কিচ্ছু হবে না, এখানে কে দেখতে আসছে আমাদের? শেষমেশ ঠিক করা হলো রাতটা ওই বাড়িতেই কাটানো হবে।
তখন রাত প্রায় 11:30 হবে। আমরা সবাই গাড়ি থেকে নেমে বাংলোর দিকে হাঁটা দিলাম। হুট করে কেমন একটা দমকা বাতাস এসে আমাদেরকে স্পর্শ করলো। অন্ধকারের নিস্তব্ধতা যেন আরও বেশি করে ঘিরে ধরলো আমাদের। ধীরে ধীরে আমরা এগোতে লাগলাম বাংলোর দিকে। জঙ্গলে প্রবেশ করতেই মনে হলো হাজার হাজার চোখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। যুগ যুগান্তর ধরে যেন আমাদেরই আসার অপেক্ষা করছিল তারা। আমাদের সবার রীতিমতো ভয় হতে শুরু করলো। পবিত্র আমাদের সবাইকে সাহস জুগিয়ে বলল, আরে আজকে পূর্ণিমা তো, ওই জন্য গাছের পাতায় লাইটের রিফ্লেকশানে এমনটা লাগছে, কিছু হয়নি, এগোতে থাক সবাই। আমরা যত এগোতে লাগলাম অন্ধকার যেন আমাদের আরও ঘিরে ধরল। সবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। দূরে কোথায় একটা যেন শিয়াল ডাকছিল। প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা বাড়িটার সামনে পৌঁছলাম। জঙ্গলের মাঝে লোক সমাজ থেকে বিরত হয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে আছে এই প্রকাণ্ড পরিত্যক্ত বাড়ি। দেখে মনে হচ্ছিল বাড়িটা যেন ভিতর থেকেই জ্যান্ত। বাংলোটা সদর দরজা মানে এন্টারেন্স পুরো ভগ্ন প্রায়। পূর্ণিমার চাঁদের আলো যেটুকুনি দেখা যাচ্ছে তাতে বুঝলাম বাংলোটার সামনে একটা বিশাল দরজা রয়েছে। বাংলোটা 2 তলা, কিন্তু আকারে বিরাট বড়। সেই খোলা দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে কেমন একটা যেন গা ছমছমে পরিবেশ। চারদিক থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ যেন বারবার এসে নাকে লাগছে। বর্ষাকাল, ব্যাং ট্যাং কোথাও মরেছে এই ভেবে আর পাত্তা দিলাম না। তো আমরা টর্চ হাতে আস্তে আস্তে সবাই এগোতে লাগলাম। টর্চের আলোতে দেখলাম সামনে বিশাল বড় একটা হলরুমের মতো, আর দুদিকে বড় বড় 2টো সিঁড়ি উঠে গেছে। হলরুমের সোজাসুজি সিঁড়ির নিচে দেখলাম একটা ঘরের দরজা বন্ধ করা রয়েছে। প্রভুত্ব এগোতে গেলে আমি তাকে বাধা দিয়ে বললাম, ওইদিকে যাস না, ওপরে যাই, দেখি কোনো রুম খুঁজি, খোলা পেয়ে গেলে সেটাই কোনো রকমভাবে রাত কাটানো যাবে। সবাই আস্তে আস্তে ওপরে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি সিঁড়ির সামনের দরজাটাও বন্ধ, কিন্তু বাকি রুমগুলো মোটামুটি খোলা বা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আমরা ওপরে উঠে এদিক ওদিক দেখতে লাগলাম। এর মধ্যেই অভিজিৎ রাত কাটানোর মতো একটা ঘর খুঁজে পেল। দেখলাম রুমটা মোটামুটি ঠিকঠাক, কোনো রকমভাবে চাদর পেতে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। সবাই ওই রুমে একজুট হয়ে বসলাম। সবাই যে যার মতো গল্প করছিল। হঠাৎ পবিত্র আমাকে বলে উঠল, কী রে, এত কষ্ট করে এই বাংলোটাতে এলাম, একটা ঘরে রাত কাটিয়ে দিবি বলে? কি করতে চাস তুই? কি প্ল্যান তোর, সত্যি করে বলতো? দেখ, আমার যতদূর মনে হয় এখানে চোরা কারবারির ব্যবসা চলে, মানে ব্ল্যাক মার্কেটিং। কি বলছিস তুই? হাট, আমার ওইসব মনে হয় না। আরে কি আছে, চ না এদিক ওদিক একটুখানি খুঁজে দেখি, কিছু যদি পাই। আর এমনিতেও অনেক পুরনো বাড়ি, অনেক কিছু এনসেন্ট জিনিসপত্র থাকলেও থাকতে পারে। এই বাংলোটা 2nd ওয়ার্ল্ড ওয়ারে আগে থেকে দাঁড়িয়ে আছে, থাকতেই পারে এখানে কোনো রহস্য লুকিয়ে। পর্যবেক্ষণ করে দেখতে ক্ষতি কোথায়? বলছিস যখন চ, এক্সপিরিয়েন্সও হবে। আর রইল ভূতপ্রেতের কথা, অনুর কাছ থেকে যা শিখেছি তা এই ভৌতাকে জব্দ করার জন্য যথেষ্ট। আমি আর পবিত্র ড্রাইভার কৌশিক আর অভিজিৎকে ওপরে থাকতে বলে নিচে নেমে এলাম। নিচে আসার সময় 2 তলা বন্ধ ঘরটাকে ভালোভাবে দেখে বুঝতে পারলাম ঘরটা এমনিভাবে বন্ধ নয়। ঘরটাকে নানা রকমের মন্ত্র ও তাবিজ দিয়ে বন্ধ করা হয়েছে। দেখে তো আমাদের মাথার চুল খাড়া হয়ে গেল। প্রত্যেকে বললাম, ভাই এখানে কি থাকা আমাদের ঠিক হচ্ছে? প্রবৃত্ত বলল, আরে চিন্তা করিস না, ভূতাকে তাড়ানোর জন্য হয়তো গ্রামের লোকেরা কিছু রিচুয়ালস করেছে। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। আমি কেমন একটা বিপদে আশঙ্কা পাচ্ছিলাম। নিচে গিয়ে সিঁড়ির নিচে ঘরটাকে চেক করে দেখলাম সেটাও সেমভাবেই বন্ধ। সাথে এই দরজার ওপর পেন্টাগ্রাম মানে উল্টো তারার ছবি আঁকা রয়েছে, কিন্তু সেটা কালি নাকি অন্য কিছু দিয়ে আঁকা বুঝতে পারলাম না। পবিত্র বলল, এই জায়গাতে নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে জানিস তো, আমাদের খোঁজ লাগাতেই হবে। কিন্তু আমি ততক্ষণে বুঝে গেছি যে এই জায়গাটা জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত।
কোনো এক সময় এখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল। হঠাৎ করে উপর থেকে জোরে চিল্লানোর শব্দ এলো। দৌড়ে ওপরে গিয়ে অভিজিৎকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে? অভিজিৎ বলল, ওরা একটু আগেই ওখানে নাকি কাউ ছায়া দেখতে পেয়েছে। আমি আর পবিত্র বাইরে গিয়ে টর্চ নিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করেও কিছু পেলাম না। রুমে গিয়ে বললাম, তোরা রেস্ট নে, আমি আর পবিত্র পাহারা দিচ্ছি। পবিত্র আর আমি একটা করে সিগারেট ধরালাম। সিগারেটে টান দিতে দিতে পবিত্র জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় নীল, এখানে কি আছে? আমি বললেও তুই বিশ্বাস করবি না ভাই। পবিত্র জোর জবরদস্তি করাতে ওকে বললাম, এখানে কোনো এক সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, জায়গাটা অভিশপ্ত। কি বলছিস তুই ভাই? আমি জানতাম তুই বুঝবি না, হাসি ঠাট্টা করবি, এই জন্যই বলতে চাইছিলাম না। আরে ভাই শান্ত হ, এখানে যাই থাকুক না কেন, তুই আমি মিলে খুঁজে বার করব। রাত তখন প্রায় 12:45 হবে। হুট করে চারিদিক দিয়ে নানা রকমের শব্দ হতে শুরু করলো। কোথাও কাক ডাকার শব্দ, কোথাও জন্তু জানোয়ারের হুঙ্কার। সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কেউ কিছু বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ এক ধাক্কায় যেন সব নিস্তব্ধ হয়ে গেল। দূর থেকে কিরকম একটা যেন শব্দ ভেসে আসছিল, শুনে মনে হচ্ছিল কেউ যেন মন্ত্র পাঠ করছে। শব্দটাকে অনুসরণ করতে করতে আস্তে আস্তে আমরা সেই সিঁড়ির নিচে বন্ধ ঘরের দিকে এগোতে লাগলাম। যতই ঘরের কাছে যেতে লাগলাম, আওয়াজটা আস্তে আস্তে জোরে হতে লাগলো। শেষমেশ ঘরের দরজার সামনে এসে থামলাম সবাই। কেউ কিছু বুঝতে পারছিলাম না কি করব, ভয়ে আতঙ্কে সবাই দিশেহারা। পবিত্র ভয় আর রাগের মাঝে শেষমেশ দরজার মাদুলিগুলো ছিঁড়ে ফেলে দিল, এক ধাক্কায় খুলে দিল দরজাটা। দরজাটা খুলতে তীব্র একটা ভ্যাপসা গন্ধ আমাদের নাকে এসে লাগলো, আর কিছু বাদুর সাথে উড়ে বেরিয়ে গেল। ঘরের মধ্যে আস্তে আস্তে টর্চের আলো ফেলতে দেখতে পাই একটা পুজোর স্থান, যেখানে অনেক বড় মাপের পেন্টাগ্রাম আঁকা, যার মধ্যে হোমযজ্ঞ হয়েছিল বলে বোঝা যাচ্ছে। চারদিকে নানা রকমের জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। দেখলি, বলেছিলাম না কিছু নেই। উপরের ঘরেও কিছু নেই, দেখিস, ওপরের ঘরটা খুলবো। আমরা সবাই তাকে বারণ করতে লাগলাম, কেউ প্রবৃত্ত কিছুতেই কারুর কথা শুনলো না। সে ওপরের দরজাটাকেও এক ধাক্কায় খুলে ফেললো। দরজা খোলাতে হঠাৎ করে চারদিক যেন নিস্তব্ধ হয়ে গেল। পুরো বাড়িটাকে ঘিরে ধরল ঘন কালো কুয়াশায়। মনে হচ্ছিল বাংলোর চারদিকে অজস্র অশরীরীরা এসে জমাট বাঁধছে। কুয়াশা যেন আরও বেড়ে চলেছে। দেখে মনে হচ্ছিল কুয়াশাটা যেন আস্তে আস্তে পবিত্রকে আরও বেশি করে ঘিরে ধরছে, যেন ওকেই নিতে এসছে কুয়াশাটা। ধীরে ধীরে পবিত্র কুয়াশার মধ্যে কোথাও হারিয়ে গেল, আর তার জায়গায় পড়ে রইল একটা মরা কাক। অনেক খুঁজেও তাকে পেলাম না, আর আমরা সবাই সেই মন্ত্র পাঠ করার শব্দ শুনতে পাই। ধীরে ধীরে কুয়াশাটা কাটতে থাকে। সবাই তখন হতাশ, কোথা থেকে যে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। সবাই হতাশ হয়ে পড়েছে সেই সময়। আগেই বলেছিলাম সাহেব, এখানে থাকাটা ঠিক হবে না, এখান থেকে চলুন। কেউ শোনেননি আমার কথা। এখানে আমার একটা বন্ধু হারিয়ে গেছে, আর তুমি বাড়ি যাওয়ার কথা চিন্তা করছো। তুমি যেতে হলে যাও, আমরা কেউ আমাদের বন্ধুকে ছেড়ে এখান থেকে এক পাও নড়ব না। থাকো তোমরা, আমি চললাম, চাই না কোনো টাকা তোমাদের। ড্রাইভার এই কথাগুলো বলে যখন বাংলো থেকে বেরোতে যায়, তখন হঠাৎ করে বড় দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। আমরা তখন বুঝে যাই যে এখান দিয়ে কারুর আর বাড়ি ফেরা হয়তো হবে না, আমরা এখানেই মৃত্যুবরণ করব।
সবাই ওখানে পুরোপুরি ভেঙে পড়ি। আমি কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকি আমরা। তখনও আরো ভোর হতে প্রায় আধ ঘন্টা বাকি। নিজেকে সামলে সবাইকে সাহস জুগিয়ে বলি, এরম ভাবে ভেঙে পড়লে হবে না, কোনো না কোনো রাস্তা ঠিক আছে। আমাদের সবাইকে একসাথে এই রহস্যের সমাধান করতে হবে। সবাই এদিক ওদিক খোঁজ কিছু না কিছু পাবি, কিন্তু হ্যাঁ, ওই বন্ধ ঘরের দিকে ভুলেও যাবি না। অনেক খোঁজাখুঁজির পর বাংলোর নিচে একটা বেসমেন্ট পাওয়া যায়, কিন্তু সেটারও দরজা শক্ত তালা দিয়ে বন্ধ। শত চেষ্টা করেও আমরা সেই বেসমেন্টের তালা ভাঙতে পারি না। কিন্তু এত বছর পুরনো তালা আজ অব্দি এত শক্ত কি করে কেউ বুঝতে পারছিলাম না। শেষ দেখা বাকি ছিল একমাত্র ওই বন্ধ ঘরটাই। সাহস করে ঢুকে পড়লাম দুতলার সেই বন্ধ ঘরে। সকালের আলো অবধি সেই ঘরে প্রবেশ করে না দেখেই বোঝা যাচ্ছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ চারদিকে, আর চলে যাওয়া ধ্বংসাবশেষ। ভালো করে চারদিকটা তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা প্রাইভেট লাইব্রেরি ছিল, কিন্তু এখন পুরো চলে গেছে। তার অস্তিত্ব এখন আর নেই। লাইব্রেরির এদিক ওদিক হাতড়ে কিছুই খুঁজে পেলাম না। বেরিয়ে আসতে যাব, হঠাৎ করে সেই সময় বাঁদিকের দেয়ালে সেলফের মতো কিছু একটা মনে হলো। চেক করে দেখলাম, হ্যাঁ, এটা তো একটা সেলফি। এই সেলফে রাখা আছে একটা বই। বইটার ওপর প্রচণ্ড ধুলো জমেছিল। বইটা সেলফ থেকে নামানোর পর ভালো করে ঝাড়লাম। ঝাড়ার পর যখন বইটার দিকে তাকালাম, আমি চমকে উঠলাম। এই বই, এই বইটা এখানে কি কি করে আসা সম্ভব? কি কি বই ছিল রে দাদা? পরে বলবো, অন্য একদিন। আজ আর নয় রে, অনেক রাত হয়েছে। তোদের তো কালকে সকালে টিউশনও যেতে হবে। চ এবার গিয়ে ঘুমিয়ে পড়, আমিও যাই ঘুমোই। আরে না দাদা, তুমি বলো না, তারা নেই। তারা নেই বললেই হলো? 12টা বাজে, তুইও তো বাড়ি যাবি একা একা এত রাতে। হ্যাঁ দাদা, তাও ঠিকই বলেছ। আমি আসি কেমন? কিন্তু দাদা আরেকটা কথা, ওই বইটাতে কি ছিল? আর ওই বইটা কি তুমি পেয়েছিলে? আর ওই বেসমেন্টই বা কি ছিল? তোমরা কি খুলতে পেরেছিলে? বলবো বলবো, সব বলবো। অপেক্ষা কর, নেক্সট দিন যেদিন দেখা হবে সব বলবো। আজ অনেক রাত হয়েছে, এবার বাড়ি যা। হ্যাঁ দাদা, আসি তবে। আমি অনেকের থেকে প্রজেক্টগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে ভাবছিলাম, আদৌ দাদার জীবনে এরকম কিছু ঘটেছে, নাকি সবই বানানো একটা গল্প? বইটা যে পেয়েছিল তাতে কি এমন লেখা ছিল? আর এই বেসমেন্টেই বা কি ছিল? জানি না কবে আবার জানতে পারবো। হেই গাইজ, এত দূর শুনেছো যখন, আশা করছি গল্পটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ জানি, অনেক ভুল ত্রুটি আছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, নেক্সট টাইম চেষ্টা করব আরও ভালো করে করার। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার কন্টেন্টকে টাইম দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, তাহলে দেখা হচ্ছে নেক্সট টাইম। আর চাইলে আমাকে বাকি সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো, লিঙ্কস ইজ ইন দ্য ডেসক্রিপশন।